নমস্কার বন্ধুরা, আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রবি ও খারিফ শস্যের জন্য আর্থিক সহায়তা হিসাবে সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত বছরে দুবার দুটি কিস্তিতে রাজ্য সরকার আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করেন। কিন্তু আপনি কি এটা জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমেও আপনারা প্রতি মাসে 1,000 টাকা করে ভাতা পেতে পারেন? তবে কারা এই ভাতা পাবে এবং এই ভাতা পাওয়ার জন্য আপনাদের কি করতে হবে, তার ক্রাইটেরিয়া কি আছে, সেই সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। তবে এর আগে একটা কথা জানিয়ে রাখি আপনাদের, কিছু বিজ্ঞাপনের ভিডিও আমাদের কিন্তু ইনকামের জন্য বানাতে হয়। ওই ভিডিওগুলিতে আপনি দেখতে পাবেন ইনক্লুড পেইড প্রমোশন এই কথাটা লেখা আছে। আমি জানি আপনারা অনেকেই আমার দেওয়া এই ধরনের ভিডিও চান না, কিন্তু দেখুন কিছু করার নেই, আমাদের ইনকামের স্বার্থেই কিন্তু দিতে হয়। আপনারা ভিডিওগুলোকে অবশ্যই এড়িয়ে যাবেন, তবে প্রতিনিয়ত আপনারা আমার কাছ থেকে সঠিক ইনফরমেশনের ভিডিওগুলোও পাবেন। তো চলুন এবার আমরা মূল বিষয়বস্তুতে ফিরে যাই। কৃষক বন্ধু প্রকল্পে কৃষকেরা প্রত্যেক মাসে 1,000 টাকা করে যে ভাতা পেতে পারেন সেই সম্পর্কিত তথ্য আপনাদের দিয়ে দিই। আরেকটি অনুরোধও আপনাদের করব, এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো কৃষক ভাতার জন্য আবেদন করতে গেলে আপনাকে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে। কোন ফর্ম ফিল আপ করতে হবে সেটাই কিন্তু প্রথম আপনাদের দেখাবো, এবং তারপরে দেখাবো কারা কারা আবেদন করতে পারবেন, তার জন্য কি ক্রাইটেরিয়া আছে এবং ফর্মটি আপনি কোথায় পাবেন, কোথায় জমা করবেন। দেখুন এই ফর্মটি কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। যার প্রথমেই দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম লিখতে হবে, তার পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে, সেই সঙ্গে দেখতে পাচ্ছেন আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স। এই জায়গাতে আপনাকে আপনার বয়সও যেমন লিখতে হবে, এই বয়সের প্রমাণপত্রও কিন্তু সঙ্গে যুক্ত করতে হবে। মানে এক্ষেত্রে আধার কার্ড হলেও কিন্তু আপনার বয়সের প্রমাণপত্র হয়ে যায়, কিংবা ভোটার কার্ড হলেও আপনার বয়সের প্রমাণপত্র পাওয়া যায়। তো দেখুন এরপরে কিন্তু শারীরিকভাবে অক্ষম কিংবা যদি পঙ্গু হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে হ্যাঁ লিখতে হবে, নতুবা আপনাকে না লিখতে হবে। আর যদি আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে থাকেন বা হ্যাঁ লিখে থাকেন তাহলে কিন্তু তার সঙ্গে আপনাকে প্রত্যয়িত নকলও দিতে হবে। আবেদনকারীর পূর্ণ ঠিকানা, এই জায়গাতে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো আলাদা আলাদা দিতে পারেন। আর আপনার যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি গ্রামের জায়গায় গ্রাম, ডাকঘরের জায়গায় ডাকঘর এবং সেই সঙ্গে পিনকোড লিখে দিবেন, থানা, ব্লক, জেলা এই অংশগুলো উল্লেখ করবেন। তারপর দেখুন 4 নম্বরে আছে ভোটার কার্ডের নম্বর। আপনার নিজ প্রত্যয়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে। মানে আপনি ভোটার কার্ডের নম্বরটা শুধুমাত্র এখানে দিলে চলবে না, এর সঙ্গে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটাও কিন্তু এখানে জানিয়ে দেওয়া হচ্ছে। আপনি একটু ক্লিয়ারলি ভিডিওটা শুনবেন। তো আপনি যখনই আপনার ভোটার কার্ডের নম্বর এখানে দেবেন, আপনাকে ভোটার কার্ডের যে জেরক্স তা কিন্তু নিজের সই করে জমা করতে হবে এই ফর্মের সঙ্গে। আধার কার্ডের নম্বর বাধ্যতামূলক নয়, কিন্তু বর্তমানে এটা বাধ্যতামূলক। আপনি আধার কার্ডের নম্বরটা এখানে দিবেন এবং সেই সঙ্গে আধার কার্ডের যে কপিটা সেটাও কিন্তু জেরক্স করে নিজের সই করে জমা করবেন। তার সঙ্গে দেখুন অর্থনৈতিক অবস্থা, বর্তমানে নিজ মালিকানাধীন জমির পরিমাণ আপনাকে এখানে দিতে হবে, যেটা ফর্মে সংযোজিত BL&LRO বা আরআই মহাশয়ের শংসাপত্র যুক্ত করতে হবে বলে লেখা আছে। তার অংশটাও কিন্তু এই ফর্মের সঙ্গেই যুক্ত আছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনাকে সেখানে একটা সিল দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে। যাই হোক, আপনার যদি জমি নিজস্ব হয় বা বর্গা জমি হয় সেই সম্পর্কিত তথ্য দিতে হবে। তথ্যের মধ্যে আপনাকে জমির ব্লক, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং জমির পরিমাণটা উল্লেখ করতে হবে। তারপর দেখুন ওই জমি আপনি নিজে হাতে চাষ করতেন কিনা বা বর্তমানে চাষ করেন কিনা। যদি হ্যাঁ হয়ে থাকে আপনাকে হ্যাঁ লিখতে হবে, আর না হয়ে থাকলে না লিখতে হবে। তো এক্ষেত্রে হ্যাঁ হওয়াটা বাঞ্ছনীয়। বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, যদি থাকে তাহলে তার বিবরণ দিতে হবে। আর আপনার যদি আয় থেকে থাকে তাহলে আপনি পেনশন স্কিমের জন্য আবেদন করতে পারবেন না। অন্য সূত্র থেকে আপনি যদি কোনো কিছু পেয়ে থাকেন তাহলেও সেটা এখানে আপনি উল্লেখ করবেন। এরপরই দেখুন আপনি 6 নম্বরে যেটা আছে, যদি ক বিষয় হ্যাঁ হয়, মানে এইখানে বর্তমানে আপনার যে নিজ মালিকানাধীন জমি থেকে থাকে এবং ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েতের শংসাপত্র যুক্ত করতে হবে। তো যাই হোক, এই দুটি বিষয়ের জন্যই আপনাকে কিন্তু পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটি সার্টিফিকেট নিতে হবে। সেটা আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনাকে দিয়ে দেবেন, যার কপি এর সঙ্গে আপনাকে যুক্ত করতে হবে। সেই সঙ্গে দেখতে পাচ্ছেন 8 নম্বরে যেটা আছে, আপনার পরিবারের সমস্ত বিবরণ কিন্তু দিতে হবে। আপনার পরিবারে যারা থাকেন তাদের নাম এখানে লিখে দিতে হবে, ঠিকানাও লিখতে হবে, বয়স লিখতে হবে, সেই সঙ্গে তারা কি করেন বা কোন পেশার সঙ্গে যুক্ত সেটা আপনি লিখবেন। তাদের মাসিক আয় কত করে সেটাও আপনাকে লিখতে হবে। আর আবেদনকারীর সঙ্গে, অর্থাৎ আপনি যদি আবেদন করে থাকেন আপনার সঙ্গে তাদের কি সম্পর্ক সেটাও কিন্তু লিখতে হবে।
আবেদনকারীর ওপর এরা নির্ভরশীল কিনা, যদি হ্যাঁ হয়ে থাকে হ্যাঁ, না হয়ে থাকলে না আপনাকে লিখতে হবে। 9 নম্বরে দেখুন, কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে বা অন্য কোনো ভাতা আপনি পাচ্ছেন কিনা, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন, না পেয়ে থাকলে না লিখবেন। আর এটা যদি আপনার হ্যাঁ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভাতা আর পাবেন না। এবং উভয় ক্ষেত্রে লেখা আছে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র লাগবে, যা ফর্মের সঙ্গেই কিন্তু যুক্ত আছে, সেটাকেই আপনাকে দিতে হবে। ব্লক উন্নয়ন আধিকারিকের দ্বারা কিন্তু আপনাকে সিগনেচার করিয়ে নিতে হবে সিল দিয়ে। এবং 10 নম্বরে আছে, এই জায়গাতে আপনি অঙ্গীকার করছেন আপনি যা তথ্য ওপরে দিলেন সব কিছুই কিন্তু সঠিক। ব্লক উন্নয়ন আধিকারিকের কাছ থেকে আপনাকে সিগনেচার করিয়ে নিতে হবে সিল দিয়ে। এবং 10 নম্বরে আপনি উল্লেখ করলেন যা তথ্য আপনি ওপরে দিয়েছেন সব কিছুই কিন্তু সঠিক, এবং শংসাপত্র যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এই মর্মে আপনি কিন্তু পূর্ণ স্বাক্ষর করবেন, আর যদি কেউ সই করতে না জানে তাহলে টিপ সই দিবেন, সেই সঙ্গে নিচে তারিখটা দিতে হবে। এবং ফর্মের এই অংশটাতে কিন্তু গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি সিলমোহর দিয়ে সই করবেন। এর পরের অংশে দেখুন, এই জায়গাগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যিনি আবেদন করছেন তার নাম, তার পিতা অথবা স্বামীর নাম, গ্রাম, পোস্ট, জেলা এবং কত সাল থেকে আপনি এই গ্রামের বাসিন্দা সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, যা সিলমোহর দিয়ে সিগনেচার করবেন গ্রাম পঞ্চায়েত প্রধান। এবং ওপরে যে আমরা দেখেছিলাম যেখানে BL and LRO কিংবা রেভিনিউ অফিসার কিংবা রেভিনিউ ইন্সপেক্টর, ওনারা যে সিলমোহর দিয়ে সিগনেচার করবেন সেটাই কিন্তু এই অংশটাতেই। তারপরের অংশটাতে সিগনেচার করবেন ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ BDO, ব্লক উন্নয়ন আধিকারিক, তিনি কিন্তু সিলমোহর দিয়ে সিগনেচার করবেন। সেই সঙ্গে এই অংশটাতে বা শেষের অংশটাতে পঞ্চায়েত সমিতির যে সিলমোহর, পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি তিনি সিলমোহর দিয়ে সিগনেচার করবেন। আপনি দেখতে পেলেন যেসব শংসাপত্র আপনার লাগবে সেই সব শংসাপত্র কিন্তু এই ফর্মের সঙ্গে যুক্ত আছে। এর পরে লাস্ট অংশটাতে তদন্তকারী আধিকারিকের রিপোর্ট। এখানে কিন্তু আপনার তদন্ত করে দেখবেন তদন্তকারী যিনি আধিকারিক অর্থাৎ সহ কৃষি অধিকর্তা আপনার ব্লকের, তিনি কিন্তু আপনার সমস্ত তথ্য যাচাই করবেন। যাচাই করার পরে উনি যদি মনে করেন যে আপনার দেওয়া সমস্ত তথ্য সঠিক এবং আপনি এই ভাতা প্রাপক হয়ে থাকেন বা এই ভাতার জন্য যোগ্য হয়ে থাকেন, তাহলে কিন্তু উনি এখানে সিলমোহর দিয়ে সিগনেচার করবেন এবং আপনার এটাকে স্যাংশন করবে ভাতা পাওয়ার জন্য। এবং এই জায়গাতে লক্ষ্য করুন, এই ফর্মটি কিন্তু পাঠাতে হবে আপনাকে আপনার এলাকার বা আপনার মহকুমার সহ কৃষি অধিকর্তার দপ্তরে। তার জন্য আপনাকে আপনার মহকুমার নাম লিখতে হবে এবং জেলার নাম লিখতে হবে। এই জায়গাতে লক্ষ্য করুন, বিষয়ে লেখা আছে কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদন, অর্থাৎ এটা কৃষকদের জন্য বার্ধক্য ভাতা। মানে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনাদের বছরে দুবার যে শুধুমাত্র আর্থিক সহায়তা দেওয়া হয় তা নয়, সেই সঙ্গে যদি আপনার বয়স 60 বছর অতিক্রান্ত হয় তাহলে আপনি কিন্তু কৃষক বার্ধক্য ভাতা পেতে পারেন। অবশ্যই 60 বছর অতিক্রান্ত হতে হবে। 60 বছর বয়সের পরে আপনি এর জন্য আবেদন করতে পারবেন। সেই সঙ্গে জানিয়ে রাখি, আপনি যদি অন্য কোনো ভাতা পেয়ে থাকেন তাহলে কিন্তু কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন না। মানে আপনি ওল্ড এজ পেনশন স্কিমের মাধ্যমে যদি বার্ধক্য ভাতা পেয়ে থাকেন কিংবা বিধবা ভাতা পেয়ে থাকেন কিংবা অন্যান্য যে কোনো ভাতা যদি আপনি পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কৃষক বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন না। যে কোনো একটি ভাতাই কিন্তু আপনার জন্য গ্র্যান্টেড হবে। এই কারণে আপনাদের জানিয়ে দিলাম যে কৃষক বার্ধক্য ভাতা কারা আবেদন করতে পারবেন, আবেদন কিভাবে করবেন। এবার এই ফর্মটি আপনি কোথায় পাবেন? এই ফর্মটি আপনার বয়স হয়ে গেলে আপনি আপনার সহ কৃষি অধিকর্তার দপ্তরে গেলে কিন্তু এই ফর্মটি আপনি পাবেন এবং সেখানে এই ফর্মটি জমাও করতে হবে। অর্থাৎ সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকে আপনি ফর্মটি পাবেন এবং সহ কৃষি অধিকর্তার দপ্তরে সমস্ত কিছু সেরে নিয়ে, মানে সিল, সিগনেচার এবং অন্যান্য কপি যুক্ত করে সহ কৃষি অধিকর্তার দপ্তরেই আপনাকে জমা করতে হবে। তারপর আপনার জন্য ভাতার আবেদন মঞ্জুর হয়ে গেলে আপনি প্রতি মাসে 1000 টাকা করে কৃষি বার্ধক্য ভাতা বা কৃষক বার্ধক্য ভাতা পেয়ে যাবেন। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করলাম যে কৃষকেরাও কিন্তু প্রতি মাসে 1000 টাকা করে ভাতা পেতে পারেন। কিভাবে আপনি আবেদন করবেন, কোথায় আবেদনপত্র পাবেন, আবেদনপত্র কিভাবে ফিল আপ করবেন এবং কোন কোন ডকুমেন্টস দেবেন, সমস্ত কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম। এই ভিডিওটি আপনার যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।